আগামী নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী বর্তমানে মোট ভোটার সংখ্যা 12,36,83,512 জন। হালনাগাদ ও সংশোধন শেষে আগামী 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সকালে নির্বাচন কমিশন এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিস্তারিত আবু সাইদুর রিপোর্টে। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেল বছরের তুলনায় শতকরা হিসেব অনুযায়ী ভোটার বেড়েছে 1.05%, সংখ্যার হিসেবে যা 18,33,312 জন। সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সম্মেলন কক্ষে এই তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশন। বর্তমান ভোটার তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা। আগামী 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 20 জানুয়ারি থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বাছাই, যা শেষ হতে সময় লাগবে 30 জুন পর্যন্ত। আইনি বাধ্যবাধকতা অনুযায়ী এই হালনাগাদ প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি আমাদের ভোটার তালিকা যাচাইকরণ এবং বাদ পড়ে যাওয়া ভোটারদের তথ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়ি যাব। সেই কার্যক্রম শুরু হবে আগামী 20 জানুয়ারি। খসড়া তালিকায় পুরুষ ভোটার 6,33,30,103 জন এবং নারী ভোটার 6,03,52,109 জন। আর এছাড়াও প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করা হয়েছে 13,151 জনকে। দক্ষিণ পূর্ব এশিয়া, মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যের 4টি দেশ, সৌদি আরব, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত, আর ইউরোপের 2টি দেশ তথা যুক্তরাজ্য এবং ইতালিতে আমাদের 11টি মিশন অফিসে এই কার্যক্রম চালু হয়েছে। বিগত ভোটার তালিকাগুলোর বিতর্ক নিরসন করতে পুরো ভোটার তালিকাই যাচাই করা হবে, পাশাপাশি প্রয়োজনে নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে অধ্যাদেশ জারি করা হবে বলেও জানিয়েছেন নির্বাচন কমিশনার। যারা ভোটার তালিকায় এখনো পর্যন্ত সন্নিবেশিত হন নাই, তারা যেন দ্রুত আবেদন করেন সেই আহ্বান জানাচ্ছি। আমরা আজকে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করলাম, কাউকে যদি আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হয় তাহলে একটা আইনি পরিবর্তনের প্রয়োজন হবে। এখন ভোটাধিকার নিশ্চিত করাই বর্তমান কমিশনের প্রধান চ্যালেঞ্জ বলেও জানান নির্বাচন কমিশনার। এছাড়াও ভুয়া ভোটার বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবে নির্বাচন কমিশন। রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে সেজন্য আমরা একটা বিশেষ ব্যবস্থাপনা আছে। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে জাতীয় সমাজসেবা দিবস 2025 উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। রিপোর্ট করছেন রাকিব হাসান। কুয়াশার চাদর না সরলেও কর্মব্যস্ততা কমেনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের। কুয়াশা মাখা সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সমাজসেবা দিবস 2025 উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি, আর মানুষের ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব। আমাদের যে শক্তি আছে, ব্যক্তির যে শক্তি আছে, সেই শক্তির কাছে সরকারের শক্তি নস্যি, মোটেই তুলনা করা যায় না। আমাদের শক্তি, ব্যক্তির শক্তি, এটা প্রচণ্ড শক্তি। একবার শুধু তাকে উন্মোচন করা, জাগিয়ে তোলা, সে জাগিয়ে তোলার দায়িত্ব নিয়ে আজকে সমাজসেবা দিবস। প্রধান উপদেষ্টা বলেন, সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব, আর মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে মনে করিয়ে দেয়া, যেন কেউ ভুলে না যায়, এই দায়িত্ব থেকে দূরে সরে না যায়। তিনি আশা করেন এই আহ্বান সবার কাছে পৌঁছে যাবে। সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব। মন্ত্রণালয়ের কাজ হলো আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া, পাছে যেন ভুলে না যায়, এই দায়িত্ব থেকে আমরা দূরে সরে না যাই। আজকে সেই জন্য দিবসটি পালন করা হচ্ছে, যাতে দেশের সবাইকে মনে করিয়ে দেওয়া এই দায়িত্বের কথা। এ সময় প্রধান উপদেষ্টা প্রত্যেক মানুষের মধ্যেই পরের স্বার্থে কাজ করার প্রবণতাকে জাগিয়ে তোলারও দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। কারণে আমরা উৎসাহিত করি সবাইকে, যাতে এই ব্যবসা, যে পরের স্বার্থে ব্যবসা, যেটাকে আমরা সামাজিক ব্যবসা বলি, সে ব্যবসাতে উৎসাহিত হয়। এবং এখন হচ্ছে, মানুষ আস্তে আস্তে এটা বুঝছে, বিশেষ করে তরুণদের মধ্যে এটা আছে যে হ্যাঁ,
আমি যখন ব্যবসা করব, নিজের স্বার্থে ব্যবসা করব এবং অন্যের স্বার্থে, পরের স্বার্থেও ব্যবসা করব। সবাইকে ধন্যবাদ। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। 43টি পণ্যের উপরে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে নিত্য পণ্যের দামের ওপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, IMF এর শর্ত পূরণে নয়, বরং রাজস্ব বাড়ানোর স্বার্থেই বিভিন্ন পণ্যের উপর ভ্যাট বাড়ানো হয়েছে। তবে 43টি পণ্যের উপরে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে নিত্য পণ্যের দামের উপর প্রভাব পড়বে না উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের কষ্ট হবে না। নতুন বছরে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আসবে বলে জানান উপদেষ্টা। ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটরসগুলো হলো চাল, ডাল, এইগুলো আপনারা জানেন। আমরা যে সমস্ত জিনিসের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশন বাজেট। এটা এক নাম্বার। দ্বিতীয়ত, বাংলাদেশ আর রেস্টুরেন্টের দাম বাড়িয়েছি 3 তারকার উপরে যে রেস্টুরেন্টগুলো, কেউ যদি আপনার একটা ফিক্সড এমন টাকা খেতে সেটা 10 টাকা যোগ হবে, আমার এটা কোনো মনোবেদনার কারণ হওয়া উচিত না। এই যে বিমানটা 500 টাকা ছিল 200 টাকা বাড়িয়েছে। ইন্টারনাল বিমানে এখন লোকজন মোটামুটি যারা বিমানে চড়ে তার 200 টাকা বেশি দিতে পারবে না বলে মনে হয় না। আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় গেলে গত 15 বছরে বিদ্যুৎ খাতে হওয়া সব চুক্তি পুনর্বিবেচনা করা হবে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। এ সময় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, বিদ্যুৎ খাতকে ব্যবসার হাতিয়ার বানিয়েছিল আগের সরকার। এস.এম. আরিফের রিপোর্টে বিস্তারিত। গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে দুর্নীতি নিয়ে বিএনপির এই সংবাদ সম্মেলন। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, লুটপাটের মাধ্যমে বিদ্যুৎ খাতে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে আওয়ামী লীগ সরকার। বিদ্যুৎ খাতটা তারা একটা ব্যবসার খাত বানিয়ে ফেলেছিল এবং তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় এবং কোনো হিসাব না দিয়ে তারা কিভাবে কন্ট্রাক্ট গুলো করেছে এটা তো পাবলিক হচ্ছে। আমি তো মনে করি যে বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হলো জনগণের কাছে এই কন্ট্রাক্ট গুলো উন্মুক্ত করে দেওয়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ক্ষমতায় গেলে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া সকল চুক্তি পুনর্বিবেচনা করা হবে এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সেভাবে ব্যবস্থা নেব। রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার এই আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালত এই আদেশ দেন। শুনানি শেষে চিন্ময় দাসের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য জানিয়েছেন, তারা উচ্চ আদালতে যাবেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ আপত্তি জানিয়ে বলেছে এটি রাষ্ট্রদ্রোহ মামলা, এর সর্বোচ্চ সাজা যাবজ্জীবন। আদালত জামিন নামঞ্জুর করেছেন। কেউ সংক্ষুব্ধ হলে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। জানুয়ারিতে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে 3 থেকে 5টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে শীত বাড়বে এবং তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ঘন কুয়াশার কারণে সূর্যের আলো ভূপৃষ্ঠে পৌঁছাতে না পারায় বেড়েছে শৈত্যপ্রবাহ। আর এটি অব্যাহত থাকায় রাজধানীতে যানবাহন ও মানুষের সংখ্যা ছিল তুলনামূলক কম। শীতের কাপড়ের বিক্রি বাড়লেও কষ্টেও আছে সাধারণ মানুষ। ইউসুফ আলীর রিপোর্ট। ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার দিনভর সূর্যের দেখা মেলেনি রাজধানীতে। তাই যেদিকে চোখ যায় সেদিকেই অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় 13.8 ডিগ্রি সেলসিয়াস। যেখানে দিনের তাপমাত্রা এই সময় গড়ে থাকার কথা 24-25 ডিগ্রি, ওইখানে কিন্তু ঢাকাতে বা দেশের মোটামুটি দিনের তাপমাত্রা নেমে এসে 17, 16 বা 18 ডিগ্রি এর মধ্যে চলে এসেছে।
অর্থাৎ দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা পার্থক্য একেবারে কাছাকাছি হয়ে গিয়েছে। এই বিদায় মানুষের ভিতরে শীতের অনুভূতিটা বৃদ্ধি পেয়েছে। পৌষ মাস শেষ হওয়ায় পুরো মাঘ মাস জুড়েই শীতের তীব্রতা কম বেশি থাকতে পারে বলে জানান এ আবহাওয়াবিদ। আর এই সময় কিন্তু পশ্চিমা এবং উত্তর দিক থেকে এবং পশ্চিম দিক থেকে শীতল বাতাস প্রবাহিত হতে থাকে এবং এই শীতের অনুভূতিটা বৃদ্ধি পেয়েছে। 2 দিন বা 3 দিন মোটামুটি কুয়াশা থাকবে, তারপর শীতকাল কিন্তু শীতের অনুভূতি থাকবে, শীত থাকবে, কিন্তু জানুয়ারি মাস কিন্তু সামনে আসতে শীত কিন্তু আরও ঠান্ডা আরও পড়বে। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস হওয়া সত্ত্বেও শীতের দাপটে রাজধানীর ভিআইপি সড়ক সহ অন্যান্য সড়কে যানবাহন ও মানুষের সংখ্যা ছিল তুলনামূলক কম। অন্যান্য দিনের থেকে আজকে প্রচুর শীত পড়ছে আর রীতিমতো খুব কাঁপতেছে। জ্যাকেটের ভিতরে আর 3টা আছে। এইবারকার মানে ঢাকা শহরে এই শীতটাই মধ্যে সবচেয়ে বেশি শীত মনে হচ্ছে। হঠাৎ করে এত বেশি শীত আশা করিনি। বেড়েছে শীতের পোশাক বিক্রির পরিমাণ। পরশুদিন থেকে একটু বেচাকিনা, শীতের বেচাকিনা একটু বাড়ছে। অন্যান্য দিনের থেকে আমাদের মানে ডবলেরও বেশি বেচাকিনা হয়েছে। শীত পড়ছে অনেক, এই কারণে আসছি, শীতের কাপড়ের দরকার না এখন। শীত নিবারণের জন্য নানা কৌশল অবলম্বন করছে সাধারণ মানুষ। গাড়ি চালালে পরে আবার থামলে আবার শীত করে, গাড়ি চালালে গরম লাগে। শীতের সময় পান্ডা খাইলে গরম হয় শরীরটাই। ঘন কুয়াশার কারণে আলোকরশ্মি ভূপৃষ্ঠে প্রবেশ করতে না পারায় বেড়েছে শীতের তীব্রতা। এমন ঘন কুয়াশা অব্যাহত থাকলে আরও কয়েকদিন শীত ঝেঁকে বসতে পারে রাজধানী সহ সারা দেশে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বাণিজ্য মন্ত্রণালয় বস্ত্র পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, কৃষক ও ভোক্তাদের কথা মাথায় রেখেই চালের বাজার নিয়ন্ত্রণ করা হচ্ছে। চালের দাম স্থিতিশীল রাখতে প্রচুর পরিমাণে চাল আমদানি করছে বর্তমান সরকার। এছাড়াও বাজার নিয়ন্ত্রণ রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সারা দেশব্যাপী কাজ করছে। তিনি আরও বলেন, টিসিবির 1 কোটি কার্ডধারী সুবিধাভোগী থেকে সশরীরে যাচাই বাছাইয়ের মাধ্যমে 56 লাখে আনা হয়েছে। সংস্কার কাজ চলছে, শুধুমাত্র যোগ্য সুবিধাভোগীদের টিসিবির আওতায় আনা হবে। দিনাজপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শতাধিক টিসিবি ডিলারের সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। আমরা আশা করি মৌসুমের প্রভাবে সবজির দাম কম, পোলট্রি বলেন, মাছ বলেন, এটা মোটামুটি স্থিতিশীল একটা অবস্থার মধ্যে আছে আশা করি। তো সার্বিকভাবে আমরা মনে করি যে একটা বাস্কেট অফ যে আমাদের যে পণ্য লাগে মাসে, সেটার একটা সামগ্রিক সঞ্চয় হবে বলে আমি আশা করি। পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার ও 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে। অন্যদিকে তীব্র শীতে কাঁপছে পুরো দেশ, তবে জমে উঠেছে মেলার আনন্দ। এবারে মেলার থিম জুলাই আন্দোলন। প্রবেশদ্বার থেকে শুরু করে মেলায় অংশ নেওয়া প্রতিটি স্টলে স্থান পেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতি। শহীদ আবু সাইদ ও মীর মুগ্ধ নামের 2টি কর্নার সহ মেলায় বরাদ্দ রয়েছে 362টি স্টল। যুবকদের জন্য তৈরি হয়েছে ইয়ুথ প্যাভিলিয়ন। নানা বয়সী আর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে পুরো মেলা প্রাঙ্গণ। কেউ কেউ প্রিয়জনকে নিয়ে এসেছেন মেলায়, আবার অনেকেই পরিবারের সবাইকে নিয়ে মেলা প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছেন, সেলফি তুলছেন, পণ্য কিনতে ভিড় করছেন বিভিন্ন প্যাভিলিয়নে। ভালো সিকিউরিটি আছে, উচ্ছৃঙ্খলতা নাই। অনেক সুন্দর লাগতেছে, কুয়াশা, ওয়েদারও অনেক সুন্দর। নবীনরা যেরকম ভাবে দেশ গড়তে চাইছে সেটার একটু হইলেও মানে এই মেলাতে একটু বোঝা যাচ্ছে। পার্বত্য জেলা বান্দরবানে শান্তি শৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাসীদের কর্মকাণ্ড বন্ধের দাবি নিয়ে শোভাযাত্রা, পথনাটক ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে সম্প্রীতির মিছিলে বান্দরবান এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানের বাজার মাঠ থেকে জেলার 12টি সম্প্রদায়ের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বান্দরবান শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বান্দরবান প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হয়। প্রেস ক্লাবের সামনে এক পথনাটক অনুষ্ঠিত হয়। পথনাটকে পার্বত্য জেলা বান্দরবানের বর্তমান অবস্থা তুলে ধরা হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়, আর সমাবেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমা, ত্রিপুরা, ম্রো, বম, খুমি সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন মসজিদের ইমাম, বৌদ্ধ বিহারের ভিক্ষু এবং ছাত্র সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। ঢাকার কেরানীগঞ্জ থেকে অপহৃত পটুয়াখালী জেলার মৌকরণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিমকে উদ্ধারসহ অপহরণকারী চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে ডিবি মিরপুর বিভাগ। মঙ্গলবার গভীর রাতে কেরানীগঞ্জ থানার ইকুরিয়া বিআরটি এর সামনে বাস এসে পৌঁছলে অজ্ঞাতনামা 15 থেকে 20 জন লোক বাসে উঠে ভয়ভীতি দেখিয়ে রাইসুল ইসলাম সেলিমকে জোর করে বাস থেকে নামিয়ে নিয়ে যায়।
ভিকটিমের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার দোলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার একটি কক্ষে অভিযান পরিচালনা করে অপহৃত কাজী রাইসুল ইসলাম সেলিমকে উদ্ধার করে ডিবি। মুক্তিপণের জন্য তাকে অপহরণ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে ডিবি। ইংরেজি নববর্ষ 2025 সালকে বরণ করে নিতে বর্ণিল আয়োজন ও উৎসবে মেতে উঠেছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি গণমাধ্যমের সাংবাদিক ও পরিবারের সদস্যরা। যুক্তরাষ্ট্র থেকে মল্লিকা খানের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের বাংলাদেশের সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে বর্ণিল এই আয়োজন। সব সময়ের জন্য যেভাবে দায়িত্ব পালন করেছেন, ঘড়ির কাঁটা 12টা স্পর্শ করলে উচ্ছ্বাস আর আনন্দে সবাই মিলে নববর্ষের কেক কাটা হয়। হ্যাপি নিউ ইয়ার। বিশ্বজুড়ে নানা ঘটনা প্রবাহের মধ্যে 2024 সাল অতিক্রম করে 2025-এর নতুন সূর্য নতুন আলোর পথ দেখাবে, এটাই প্রত্যাশা করেন সাংবাদিকরা। 2025 সবার খুব ভালো কাটুক, সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। শান্তিময়, সুন্দর, সবার জীবনে আসুক। শান্তি বয়ে আনুক সারা বিশ্ব জুড়ে। বাংলাদেশের সাম্প্রতিক পট পরিবর্তন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন সাংবাদিক নেতারা। যুদ্ধের দামামা বন্ধ হোক, গণতন্ত্র ফিরে আসুক, প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে। আমাদের জন্য সবচেয়ে বড় যেটা দরকার আসলে সেটা হলো যে লাভ এন্ড টলারেন্স। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে পারফর্ম করেন প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। যুদ্ধ বিগ্রহ পরিহার করে 2025-এর শান্তিপূর্ণ বসবাস কেন্দ্র হোক এই ধরনী, এই প্রত্যাশা সকলে। মল্লিকা খান, মাই টিভি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতীয় পার্টির 39তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মালয়েশিয়া শাখা জাতীয় পার্টি। মালয়েশিয়ার প্রতিনিধি আশরাফুল মামুন জানান, গতকাল মালয়েশিয়ার বন্দর নগরী কেলাং রাজ্যের একটি রেস্টুরেন্টে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টি মালয়েশিয়া শাখার সিনিয়র সহসভাপতি ইসলাম ভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহ আলম শেখ। সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টি মালয়েশিয়া শাখার সহসভাপতি আজিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালয়েশিয়া জাতীয় পার্টির সহসভাপতি লাইলা আক্তার, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাসান সরকার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা ইফফাত রূপা জামান, মহিলা বিষয়ক সম্পাদিকা সুরভি ইসলাম, সহ প্রচার সম্পাদক সোহেল সহ দলের অন্যান্য নেতাকর্মীবৃন্দ। আলোচনা শেষে মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা ও সকল প্রবাসীদের মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা আহসান হাবিব।